দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে যে একটি এসে খতিয়ানে কি কি জিনিস থাকে সে সম্পর্কে সংক্ষেপে বলবো। তো একটি এসে খতিয়ান, তার উপরের দিকে লেখা থাকে ওটার কোন জেলায় অবস্থিত। তো এই খতিয়ানটির জেলা হচ্ছে বাকেরগঞ্জ, তারপরে থানা আমতলী, যদিও এখন বাকরগঞ্জ নামে কোনো জেলা নেই, এটা বর্তমানে ভেঙে অনেকগুলো জেলা হয়েছে, বিশেষ করে বাকেরগঞ্জ বরিশাল জেলা নামে বর্তমানে পরিচিত। তারপর এখানে আছে থানাটা আমতলী, যদিও এই আমতলী থানা আর বাকেরগঞ্জ কিংবা বাকেরগঞ্জ ভেঙে যে জেলা বরিশাল হয়েছে সেই বরিশালে নেই, এটা বরগুনা জেলার অন্তর্গত। যাই হোক, তারপর পরবর্তীতে আছে যেটা, সেটা হচ্ছে তৌজি নং, এটার তৌজি নং হচ্ছে 16। তারপর এখানে আছে 215, তার মানে এটা যেই ভলিউমের ভিতরে আছে ওই ভলিউমের পৃষ্ঠা নম্বর 215। এরপর হচ্ছে মৌজাটার নাম হচ্ছে পশ্চিম কেওয়াবুনিয়া। এখন মৌজা কী সম্পর্কে একটু সংক্ষেপে বলি। গুগলে সার্চ দিলে আপনি দেখতে পারবেন। মৌজা হচ্ছে রাজস্ব আদায়ের সর্বনিম্ন একক বা এলাকা। মুঘল আমলে কোনো পরগনা বা জেলার রাজস্ব আদায়ের একক হিসাবে শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করা হতো। একগুচ্ছ মৌজা নিয়ে গঠিত হতো একটি পরগনা। বিংশ শতাব্দীতে মৌজা শব্দটি ব্যবহৃত হয় সামাজিক একক, গ্রামের বিকল্প নাম হিসেবে, এবং এই নামটিও বেশ জনপ্রিয়তা লাভ করে। যাই হোক বন্ধুগণ, আমরা আবার আমাদের ভিডিওতে চলে আসি। এরপরের কলামে যেটা থাকে রায়ত অথবা দখলকারের নাম ও ঠিকানা। এখন এই এসে জরিপ যখন হয়েছে এবং এই খতিয়ান যখন সৃজিত হয়েছে, তখন যারা এই জমির দখলকার ছিল বা এই এসে খতিয়ানের পূর্ববর্তী আরএস খতিয়ানে যারা দখলকার ছিল, তো তাদের নাম এখানে এসেছে। তো এখানে আমরা কয়েকজনের নাম পড়ি, যেমন রায়ত বা দখলকার হচ্ছে ইসমাইল ইউনুস, পিতা আদম মির্জা, গোলভানু বিবি, তো ইত্যাদি। এভাবে অনেকজনের নামই এখানে আছে। তারপর এখানে একটি রেখা দেখতেছেন টানা, তো তার মানে এখানে এই ইসমাইল থেকে আজীবন পর্যন্ত যারা, এরা এক পক্ষভুক্ত। এরপরে মিরিস আলী, পিতা চবদার মির্জা, ইনিও এক পক্ষভুক্ত, এবং বাকি যে অংশটা দেখতেছেন এরা আরেক পক্ষ। এরপর দ্বিতীয় কলামে যেটা আছে এটাকে বলে অংশ। তো অংশটা ওই সময়ের প্রচলিত একক, আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল, ওই হিসেবেই লেখা আছে। ওই সময়ে দশমিক আকারে এটা লেখা হয়নি, এটাই বেশ জনপ্রিয় ছিল, সে কারণে এটাই লেখা হয়েছে। তো এখানে আমরা একটা অংশ পড়ি, বিশেষ করে ইসমাইলের অংশ বা হিস্সা যেটাকে বলে, সেটা হলো 1 আনা 8 গন্ডা 2 করা 17 তিল। এরপরে আছে খাজনা, ওই সময়ে যে খাজনা নির্ধারণ করা ছিল সেইটা এখানে লেখা আছে। তারপর পথকৃত্য কর যেটা ওই সময় নির্ধারণ করা ছিল সেটা আছে, প্লাস শিক্ষাকর যেটা আছে সেটাও লেখা আছে। এরপরে আছে মন্তব্যের কলাম, এখানে লেখা আছে লিখিত খাজানার মধ্যে শিকুস্তি জমির জন্য খাজানা মিনা 1 আনা 13 গন্ডা, অবশিষ্ট জমির জন্য মোট জমির পরিমাণ অনুপাতে খাজানা দেয় 15 গন্ডা 7, এরকমের একটা লেখা আছে। তো এরপরে দেখা যাচ্ছে যে হাতে কিছু অংশ লেখা দেখতেছি। আসলে এই ইসমাইল ইউনুস বা যারাই এই প্রিন্টেড রেকর্ডীয় মালিক বা দখলকার যেটাই বলি, তাদের কাছ থেকে এই জমি যখন হস্তান্তর হয়েছে, হস্তান্তর যে কোনো প্রকারে হতে পারে। যেমন ইসমাইল ইউনুস বা যারা রেকর্ডীয় মালিক আছেন তারা নিজেরা জীবদ্দশায় বিক্রি করে যেতে পারেন, অথবা তাদের মৃত্যুতে তার ওয়ারিশ যারা আছেন তারাও ওয়ারিশ সূত্রে মালিকানা লাভ করে এই জমি বিক্রি করতে পারেন, বা হস্তান্তরিত হতে পারে, বা অন্য কোনো উপায়ে হস্তান্তর হতে পারে। তো এদের অংশের জমি হস্তান্তরিত হওয়ার পরে তারপরে যে নামজারি, মিউটেশন বা জমা খারিজ যেই নামে পরিচিত হোক, তো সেভাবে একটা রেকর্ড সম্পাদিত হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত না জরিপ না হয় ততক্ষণ পর্যন্ত খাজনা আদায়ের স্বার্থে একটা নামজারি বা রেকর্ড হয়ে থাকে। তো এইটা হচ্ছে সেই রেকর্ডের একটা অংশ যেটা এখানে নোট দেয়া আছে। তো এখানে আমরা একটু দেখি যেখানে কী লেখা আছে সম্পর্কে একটু সংক্ষেপে বলি।
সেটা হলো যে 143 ধারার বিধান মতে, 143 ধারা বলতে এখানে এসএ অ্যান্ড টি অ্যাক্টের 143 ধারার বিধান মতে এই নামজারি সম্পন্ন হয়েছে। তারপর 73 পিকে 4-5, 73 পিকে মানেই 73 নাম্বার, এটা হচ্ছে পিকে মানে পটুয়াখালী জেলার 4-5 মানে 2004-5 সালের 73 নম্বর নামজারি কেসের মাধ্যমে, আবার লাগছে P1 মানে প্রথম খণ্ড নং নামজারি কেসের মানে ইংরেজি 9/2/2005 তারিখের আদেশ মতে অত্র খতিয়ানের রেকর্ডীয় পর্যা নীলসন বিবি। এখন আসুন, এখানে রেকর্ডীয় পর্যা বলতে এই যে অংশটা দেখতে আছেন এখানকার নীলসন বিবি, এই যে আমরা নীলসন বিবিকে পেয়ে গেছি। নীলসন বিবি যার অংশ হচ্ছে 1 আনা 6 গন্ডা 1 করা 2 ক্রান্তি, এই অংশ এটা হচ্ছে নীলসন বিবির অংশ। এই দেখেন এখানেও কিন্তু সেটাই লিখছে 1 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি, সম্মুখ অংশে 0.1925 একর। তো এখানে হচ্ছে 19% 25 সহস্রাংশ জমি কর্তন করে নিম্নরূপ রেকর্ড সংশোধন হয়। তো তার মানে এখানে নীলসন বিবির অংশ থেকে 19% 25 সহস্রাংশ জমি এটা হস্তান্তরিত হয়ে এই যে নিম্নলিখিত ব্যক্তিগণ যারা আছেন তাদের নামে রেকর্ডভুক্ত হয়েছে। যখন আবার জরিপ সম্পাদিত হবে তখন তাদের নামে আলাদা একটা খতিয়ান এখানে খোলা হবে। তো দেখি কাদের নামে রেকর্ডটা সংশোধিত হয়েছে। 1 মো ইসমাইল খান, তার এখানে অংশটা দিচ্ছে 1 আনা 4 গন্ডা 2 করা 2 ক্রান্তি। তো এই খতিয়ানে সম্পূর্ণ যে জমি, সেই জমির থেকে তিনি 1 আনা 4 গন্ডা 2 করা 2 ক্রান্তি অংশের তিনি মালিক। তার মো ইসমাইল খান, তার পিতা হচ্ছে মৃত্যু আরশেদ আলী খান। এরপরে আরও একজন ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন মোশা মমতাজ বেগম, তারপর হচ্ছে মোশা আলেয়া বেগম, মোশা শাহানুর বেগম। 3 জনেরই পিতার নাম হচ্ছে মফেজ খান, এবং 3 জনের অংশগুলো একটু দেখি। মোশা মমতাজ বেগম, তার অংশ হচ্ছে 2 করা 2 ক্রান্তি। আলেয়া বেগম, তারও অংশ 2 করা 2 ক্রান্তি, এবং শাহানুর বেগম, তারও অংশ হচ্ছে 2 করা 2 ক্রান্তি। তো সম্পূর্ণ যোগ করলে এখানে 1 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি হয়। তো তার মানে হলো যে এখানে এই একটা অংশ এগুলো যোগ করলে তখন এটা হয়। তো আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আনা গন্ডা করা ক্রান্তির তিল এটার যোগ করা হয়, বিয়োগ করা হয়, গুণ এবং ভাগ করা যায়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের এখানে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে, তো সেখানে অনেক কিছুই দেখা যায় যে আছে, কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভিতরে কিভাবে আনা গন্ডা করা ক্রান্তি তিলের হিসাব, যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়, কিভাবে একটা খতিয়ান প্রস্তুত হয়, কিংবা এই খতিয়ানের ভিতরে কি আছে আসলে সে সম্পর্কে সিটি কোঠাও আসলে নেই, এটাকে হাইড করে রাখা হয়েছে। যাই হোক, তো এই একটা রেকর্ড হয়েছে, তো এটা এখানে কারেকশন করে দেওয়া আছে, এটাকে বলে রেকর্ড কারেকশন। এরপরে আরও একটি আছে, এই যে দেখা যাচ্ছে যে এসএ অ্যান্ড টি অ্যাক্টের 150 ধারা এবং 153 ধারার বিধান মতে 1782 পিকে প্রথম খণ্ড 2016-17 নং নামজারি জমা খারিজ জমা একত্রীকরণ কেসের 15/6/2017 তারিখের আদেশ মতে অত্র খতিয়ানের রেকর্ডীয় মালিক মির্জা আলী, এই যে মির্জা আলীকে একটু খুঁজি দেখি এখানে আছে কিনা। এই যে মির্জা আলীকে আমরা পেয়ে গেছি, যিনি আলাদা একটা অংশ। মির্জা আলী, তার অংশ হচ্ছে 5 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি। এই যে 2 করা 2 ক্রান্তি, এটা হচ্ছে মির্জা আলীর অংশ। এই মির্জা আলীর এই অংশ থেকে 2 জন রেকর্ডীয় মালিক তারা ক্রয় করেছেন, হয়তো মির্জা আলীর নিজের কাছ থেকে, অথবা তার মৃত্যুতে যদি ওয়ারিশ যারা থাকেন তো তাদের কাছ থেকেও এটা তিনি ক্রয় করতে পারেন। সে সম্পর্কে বিস্তারিত নেই, কিন্তু বিস্তারিত যদি আপনি দেখতে চান তো তাহলে এই যে নামজারি কেস 1782 পিকে প্রথম খণ্ড 2016-17, এটা সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসে গিয়ে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আপনি এই কেস নথিটা যদি আপনি পেতে পারেন তো তাহলে বিস্তারিতভাবে পাবেন যে আসলে এই সম্পত্তিটা মির্জা আলীর কাছ থেকে কীভাবে হস্তান্তরিত হয়েছে, এবং মোশা সাপিয়া বেগম এবং মোশা মোহাম্মদ সলেমান ফকির এরা কীভাবে এটার মালিক হয়েছেন। তো যাই হোক, এখানে যেটা আছে সে মোসাম্মদ সাপিয়া বেগম, তিনি 13 গন্ডা 1 করা 1 ক্রান্তি 12 তিল অংশের মালিক। এই খতিয়ানে যতটুকু জমি আছে তার
এই অংশের মালিক। এটা থেকে যদি আপনি হিসাব করেন তো তাহলে তিনি কতটুকু জমির মালিক সেটা আপনি পেয়ে যাবেন। এটা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। মোহাম্মদ সলেমান ফকির তিনি 2 গন্ডা 3 করা 13 তিল অংশের মালিক। যদিও এটা অস্পষ্ট, ভালোভাবে বোঝা যাচ্ছে না, যতটুকু বোঝা যায় তাতে 13 তিল অংশের মালিক তিনি। তো এখানে এই পাতায় এটা আছে। এরপরে আমরা আসি এই খতিয়ানের পরবর্তী পাতায় কি আছে। পরবর্তী পাতায় একটা এসে খতিয়ানে, সেখানে থাকে দাগ নম্বর। তো এখানে এই খতিয়ানটায় এই যে 1 2 3 4 5 6 7 8টি দাগ নিয়ে এই খতিয়ানটা গঠিত এবং সেই 8টি দাগের নম্বরটা এখানে দেয়া আছে। তো এরপর আছে জমির শ্রেণী, তার মানে এখানে 2122 নম্বর দাগ, সেই দাগটা হচ্ছে নাল শ্রেণীর জমি। তেমনি এখানে শিকুস্তি শ্রেণী আছে, তারপরে একটা দাগ আছে, এটা হচ্ছে বিটা শ্রেণীর জমি। এরপরে 3 নম্বর কলামটা হচ্ছে মন্তব্য, তার মানে হচ্ছে এই জমিটা কাদের দখলে আছে। এটা যখন জরিপ করা হয়েছে তখন ইসমাইল গং মানে ইসমাইল সহ আরও কয়েকজন এটার দখলে ছিল। এরপর হচ্ছে দাগে মোট জমির পরিমাণ, মানে এই দাগটায় যতটুকু জমির পরিমাণ সেইটার এখানে দেয়া আছে। তো এখানে মূলত দাগে যতটুকু জমি, সম্পূর্ণ জমি এখানে আছে, যার কারণে এই যে পরবর্তী অংশে লেখা আছে দাগের হিস্সা মানে 16 আনা। যদি এখানে 16 আনা বা সম্পূর্ণ অংশ না থাকতো তাহলে এখানে কতটুকু জমি এখানে ছিল এবং কতটুকু অংশ সেটাও এখানে লেখা থাকতো, যেটা আরেকটা খতিয়ান আরেকদিন আপনাদের দেখাবো। তো 16 আনা অংশে এখানে 30%। যদি এখানে থাকতে 16 আনার পরিবর্তে 8 আনা থাকতো তো তাহলে এখানে 30% থাকতো না, এখানে থাকতো 8% প্লাস। এখানে ওই 8% জমি আপনার কোন খতিয়ানে গেছে সেটাও আপনার আবার জানতে হতো। যদিও সেটা জানার জন্য আবার এই খতিয়ানটা যেই ভলিউমে আছে, তো সেই ভলিউমের প্রথমেই দাগসূচি আছে, তো সেই দাগসূচি দেখে আপনি এটা বলতে পারবেন। তো যাই হোক, এখানে 8টা খতিয়ান 8টা দাগসহ মোট জমি এখানে 2 একর, যতটুকু স্পষ্টভাবে বোঝা যায় 2 একর 7%। তো এই 2 একর 7% জমি অপর পৃষ্ঠায় যে আপনারা দেখলেন যতগুলো রেকর্ডি মালিক দেখলেন তাদের অংশ অনুযায়ী তারা এটার মালিক, এবং যারা সংশোধিত মালিক হয়েছেন বা নামজারি সূত্রে যারা মালিক হয়েছেন তো তাদের সামনে যে অংশগুলো দেখলাম সেই অংশ থেকে এখানে মোট জমি থেকে ওই অংশ বাদ দিলে তো তখন তার অংশটা এখানে পাওয়া যাবে। তো বন্ধুগণ, এই ছিল সংক্ষেপে একটা এসে খতিয়ানে কী থাকে সে সম্পর্কে সংক্ষেপে বর্ণনা। ধন্যবাদ।